নমস্কার। বৃত্তের বাইরের গল্প পাঠের আসরে আজকে আবার নিয়ে চলে এসেছি দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগার দপ্তর থেকে একটি রহস্য ঘটনা, জোড়া পাপি। গল্প পাঠ, এডিটিং এবং কভার ডিজাইনিংয়ে প্রত্যেকবারের মতো আমি ঋতুপর্ণা। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুরু হচ্ছে দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত সত্য ঘটনা অবলম্বনে জোড়া পাপি। গল্পটি মূলত সাধু ভাষায় রচিত হওয়ার জন্য গল্পের মূল ভাব অক্ষুণ্ণ রেখে গল্পের কিছু কিছু স্থান পরিবর্তন করা হলো এবং গল্পটিকে চলিত ভাষায় রূপান্তরিত করা হলো। এক রোজ্জ্বলা বৈশাখের এক সুন্দর সকালে জনমানব পরিপূর্ণ ধূলিপূর্ণ মহানগরীর একটি থানার একটি নির্জন ঘরে বসে আমার এক বন্ধুর সঙ্গে একটি রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে আলাপ করছিলাম। এমন সময় হঠাৎ টেলিফোনের ঘণ্টা টুংটুং করে বেজে উঠল। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে আমি সেই যন্ত্রের কাছে গিয়ে একটু গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? উত্তর হলো, আপনি কে আগে বলুন। আমি নিজের নাম বললাম। উত্তর হলো, আমি পুলিশ সুপারিনটেনডেন্ট। চিতপুর রোডের ওপর একটা ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে। এখনই একজন সুদক্ষ গোয়েন্দার প্রয়োজন। অন্য কোনো বিচক্ষণ ডিটেকটিভ উপস্থিত না থাকায় আপনাকেই তার তদন্ত করতে যেতে হবে। একজন কনস্টেবলের কাছে সংবাদ লিখে আপনার থানায় পাঠালাম। সে ওখানে পৌঁছানো মাত্র আপনি বেরিয়ে যাবেন। প্রথম থেকে তদন্ত না হলে কিন্তু খুনিকে ধরা যাবে না। আপনি প্রস্তুত হন, বেশি দেরি করবেন না যেন। বন্ধুর সঙ্গে যে বিষয়ে গল্প করছিলাম তা আপাতত স্থগিত রেখে তাকে অত্যন্ত দুঃখিত স্বরে বিদায় দিতে হলো। তিনি থানা থেকে বের হতে না হতেই হেড অফিস থেকে সেই কনস্টেবল এসে উপস্থিত। তার কাছ থেকে চিঠি নিয়ে একবার সেটা পড়লাম। বুঝলাম খুব ভোরে ট্রাম লাইনের ঠিক মধ্যে একটি সুন্দরী যুবতীর মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই যুবতীকে দেখে ভদ্রঘরের মেয়ে বলেই মনে হয়। আদেশ এসেছে আপনি সেই স্থানে এখনই গিয়ে সেই অনুসন্ধানে লিপ্ত হন। আর কাল বিলম্ব না করে তখনই থানা থেকে বেরিয়ে গেলাম এবং একটি সেকেন্ড ক্লাস ভাড়াটিয়া গাড়িতে উঠে অবিলম্বে সেখানে গেলাম। গাড়িখানা যখন ঘটনার জায়গায় এলো তখন বেলা প্রায় 8টা। সেখানে গিয়ে দেখলাম লোকের প্রচণ্ড ভিড় হয়েছে। তার মধ্যে স্থানীয় থানার ইন্সপেক্টর বাবুও আছেন। থানার ইন্সপেক্টর বাবু আমার অত্যন্ত পরিচিত। আমার সঙ্গে তার বেশ সদ্ভাবও ছিল। এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আমাকে নিযুক্ত দেখে তিনি আন্তরিকভাবে আনন্দিত হলেন এবং আমাকে সেই মৃতদেহ দেখালেন। সব দেহ পরীক্ষা করে দেখলাম তা তখনও বিকৃত হয়নি। গুরুতর আঘাতে তার নাক, মুখ ও চোখ যেন ছেঁচে গিয়েছে। বুকের কাছটা একেবারে ভেঙে গিয়েছে। মুখ ও নাক দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। রমণীকে দেখে সত্যি সত্যিই ভদ্রঘরের মেয়ে বলেই মনে হয়। সে যুবতী সত্যিই অত্যন্ত সুন্দরী। কিভাবে কোন সময় এই কাণ্ড ঘটল জিজ্ঞাসা করায় ইন্সপেক্টর বাবু উত্তর দিলেন, বেলা 6টার সময় একটা ভাড়াটিয়া গাড়ি চিতপুর রোড দিয়ে উত্তর মুখে যাচ্ছিল। গাড়িটা কিছু আস্তে আস্তেই যাচ্ছিল। ঠিক সেই সময় একখানা ট্রাম গাড়ি খুব তাড়াতাড়ি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছিল। ট্রামখানি যখন কিছুটা দক্ষিণে ছিল সে সময় হঠাৎ সেই ভাড়াটিয়া গাড়ির দরজা খুলে গেল এবং মনে হলো সেই যুবতীকে কেউ যেন ট্রামের সামনে ছুঁড়ে দিল। ট্রামখানা 7-8 হাত দূরে ছিল, কিন্তু চালক অত্যন্ত বিচক্ষণ থাকায় সে একেবারে গাড়ির গতিরোধ করলো। সকলেই ভেবেছিল রমণী বেঁচে গেছে, কিন্তু যেভাবে তাকে ছোড়া হয়েছিল তাতে তাকে কেউ জীবিত অবস্থায় দেখতে পায়নি। আর ওখানে পড়া মাত্রই তার মৃত্যু হয়। ইত্যবসরে পথে লোকে লোকারণ্য হয়ে গেল। সেই ভাড়ার গাড়ির ভিতর থেকে এক যুবক হঠাৎ সকলের অগোচরে কোথায় যে পালিয়ে গেল তা কেউই বলতে পারল না। ভাড়াটিয়া গাড়িটা অগত্যা ধরে এনে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাম গাড়ির নম্বর এবং কন্ডাক্টর আর চালকের নাম, নম্বর সমস্তই লেখা আছে। প্রয়োজন হলেই তারা এসে হাজির হবে। ইন্সপেক্টর বাবুর কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম,
কে সেই ভাড়ার গাড়ির ভিতরে ছিল তা জানতে পেরেছেন? এত লোকের চোখে ধুলো দিয়ে এসে কি করে পালিয়ে গেল, এটা আপনার কি মনে হয়? ইন্সপেক্টর বাবু বললেন, আমি কোচম্যানকে ডেকে পাঠাচ্ছি, তার মুখে সব কথা শুনলে রহস্য অনেকটা বুঝতে পারবেন। সেখানে উপস্থিত লোকদের মধ্যে কেউই গাড়ির ভেতর কোনো লোককে দেখেনি, সেই জন্যই অনুমান হচ্ছে লোকটাই সকলের অগোচরে পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে কোচম্যান এসে উপস্থিত। আমাকে দেখেই সে ভয়ে কাঁপতে লাগলো। একে বুড়ো, তাতে জীর্ণ শীর্ণ। আমি তাকে অভয় দিয়ে জিজ্ঞাসা করলাম, কোথা থেকে শহরে নিয়েছিলে? সভায় হাত জোর করে কোচম্যান বলল, আগে আগে হাওড়া স্টেশন থেকে। আচ্ছা, কোথায় যাচ্ছিল তারা? বাগ বাজারে। কজন শহরে ছিল? আগে দুজন, একজন পুরুষ আর এর একজন মহিলা। আচ্ছা, যিনি মারা পড়েছেন সেই মহিলা তোমার গাড়িতে ছিল? জি হ্যাঁ হুজুর। ওই পুরুষটি কোথায়? আগে আগে সে কথা তো বলতে পারলাম না হুজুর। যখন আমার গাড়ি থেকে ওই মহিলাটি পড়ে যায় তখন আমার এ তো ভাবনা হয়েছিল, আমার অন্য কোনো কথা তখন মনে হয়নি হুজুর। বলতে পারি না কোন সময় ওই বাবু আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছে। পথে আর কোথাও তোমার গাড়ি থামিয়েছিলে? আগে না হুজুর, বাবু আমাকে সেরকম করতে তো বলেন নাই। কিছুক্ষণ চিন্তার পর আমি আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার এই বাবুর নাম ধাম জানা আছে? কোচম্যান একটু হেসে বলল, না হুজুর, আর কখনো তাকে দেখেছি বলে মনে হয় না। বাবু বোধহয় কোনো দূর দেশ থেকে এসেছেন। আচ্ছা, বাবুর সঙ্গে কোনো জিনিসপত্র ছিল না? হ্যাঁ হ্যাঁ হুজুর, ছিল বই কি, তবে ও সবই থানায় জমা আছে। ইন্সপেক্টর বাবু কিছু দূরে বসেছিলেন। কোচম্যানের কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ, একটা ট্রাঙ্ক আর একটা কম্বল মোড়া বালিশ, সম্ভবত বিছানা গাড়ির চালে ছিল, সেগুলো আমারই কাছে আছে। বলেন তো এখানে আনতে আদেশ করি? আমার ইঙ্গিত পেয়ে ইন্সপেক্টর বাবু তখনই একজন কনস্টেবলকে সেই সকল জিনিস আনতে আদেশ করলেন। আদেশ মাত্র ওই সমস্ত জিনিস নিয়ে আমার কাছে সে এলো এবং আমার সামনে রেখে চলে গেল। আমি তখন খুব মনোযোগের সঙ্গে সেই সমস্ত জিনিসপত্রকে পরীক্ষা করতে লাগলাম। ট্রাঙ্কের চাবি বন্ধ ছিল, সুতরাং সহজে খুলতে পারলাম না। অন্য একটি চাবি দিয়েও খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা খোলা গেল না। অগত্যা তাকে ভাঙার আদেশ দিতে হলো। কথা মতো ট্রাঙ্কটা তখনই ভেঙেও ফেলা হলো। ভিতরে খানকয়েক কাপড়, 3টে জামা, একখানা শাল আর 2খানা বিছানার চাদর ছিল। আমি প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে পরীক্ষা করলাম। মনে করেছিলাম বাবুর নাম এবং তার বাড়ির কোনো সন্ধান পাওয়া যাবে, কিন্তু ট্রাঙ্কের ভিতরে যে সমস্ত জিনিস পাওয়া গেল তাতে আমার মনের অভিপ্রায় সিদ্ধ হলো না। ট্রাঙ্কটি বন্ধ করে বিছানাটা পরীক্ষা করলাম। বালিশ, কম্বল, বালিশের ওয়ার প্রভৃতি একে একে সমস্ত জিনিসই বিশেষ করে দেখলাম, কিন্তু কোনো ফল হলো না। বিছানার সঙ্গে একটা পাখা ছিল। আর সমস্ত জিনিস দেখার পর সেই পাখাটা আমার চোখে পড়ল। আমি তখনই তা হাতে নিয়ে বিশেষ সতর্কতার সঙ্গে তার সমস্ত দিক ভালোভাবে লক্ষ্য করতে লাগলাম। কিছুক্ষণ দেখার পর আমার অভিপ্রায় সিদ্ধ হলো। পাখার একটা কোণে খুব ছোট্ট করে লেখা, নরেন্দ্রনাথ মুখ, হাটখোলা, এই কটা কথা লেখা ছিল। ভীষণ আনন্দ পেয়ে আমি ওই নাম আর ঠিকানা মনে করে রাখলাম এবং পাখাটা আবার যথাস্থানে রেখে দিলাম। ইন্সপেক্টর বাবু আমার এই নতুন আবিষ্কারের কথা জানতে পারলেন না। আমি তখনও সে কথা আর কাউকেই বলতে সাহস পাইনি। আরও কিছুক্ষণ ইন্সপেক্টর বাবুর সঙ্গে কথাবার্তা বলে আমি কোচম্যানকে বিদায় দিলাম। তার মুখে শুনেছিলাম গাড়িটা হাওড়া স্টেশনের কাছে হোসেন আলী নামক এক সর্দারের আস্তাবলে থাকে। এখন কিভাবে এই খুনের আশকারা করব তার কিছুই স্থির করতে পারছি না। কিভাবে কার দ্বারা সেই যুবতী সেই ছুটন্ত গাড়ি থেকে নিক্ষিপ্ত হলেন, কেই বা তার সঙ্গে ছিল, তিনিই বা কোথায় এবং কেমন করেই বা পালিয়ে গেলেন,
এই সকল প্রশ্নের কোনো সদুত্তরই করতে পারলাম না। পাখার ওপর যে লোকের নাম লেখা ছিল, রমণের সঙ্গে তার সম্বন্ধই বা কি? তিনিই কি সেই যুবতীকে হত্যা করার পরিকল্পনা করে ওইভাবে ফেলে দিয়েছিলেন? এরকম নানা প্রকার চিন্তা করে ভাবতে লাগলাম। যতক্ষণ না সেই লোকের সন্ধান পাচ্ছি ততক্ষণে খুনের আশকারা করতে পারবো না। এই ভেবে আমি ইন্সপেক্টর বাবুর কাছ থেকে বিদায় নিলাম। হঠাৎ আমার মনে পড়ল, কলকাতায় যেমন হাটখোলা আছে, ফরাসডাঙ্গা চন্দননগরে সেই রকম একটি জায়গাকে হাটখোলা বলা হয়। বাবুটির নাম নরেন্দ্রনাথ মুখো, ব্রাহ্মণ সন্তান। যদি কলকাতার হাটখোলায় তার বাড়ি হতো, তাহলে তিনি হাওড়া স্টেশন থেকে আসবেন কেন? যখন তিনি হাওড়া স্টেশন থেকে গাড়ি ভাড়া করেছিলেন, তখন তিনি নিশ্চয়ই কোনো দূর দেশ থেকেই এসেছেন। আর যদি কলকাতার হাটখোলাতেই তার বাড়ি হয় এবং তিনি নিজের বাড়িতেই ফিরছিলেন, তাহলে কোচম্যানকে বাগবাজারে নিয়ে যেতে বলবেন কেন? সুতরাং কলকাতার হাটখোলায় যে তার বাড়ি নয়, তা স্পষ্টই বুঝতে পারলাম। চন্দননগরে যে হাটখোলা আছে, সেটিও গঙ্গার তীরে। নরেন্দ্রনাথ কি তবে সেই জায়গা থেকে এসেছিলেন? যে যুবতী তার সঙ্গে ছিল, অর্থাৎ যিনি খুন হয়েছেন, তারই বা বাপের বাড়ি কোথায়? বাগবাজারের কোন জায়গায় গাড়ি নিয়ে যাবার কথা ছিল? কোচম্যান নিশ্চয়ই সে কথা জানত না, না হলে সে নিশ্চয়ই সে কথা প্রকাশ করত। এইরকম নানা চিন্তায় প্রায় 1 ঘন্টা কেটে গেল। বেলা প্রায় 4টে বেজেছে। আমি অগত্যা চন্দননগরে গিয়ে ওই নরেন্দ্রবাবুর সন্ধান নেওয়ার মনস্থ করলাম। কাছেই টাইম টেবিল ছিল। দেখলাম 4:30টার সময় একটা ট্রেন ছাড়ে। তাড়াতাড়ি তৈরি হয়ে একটা কনস্টেবলকে একটা সেকেন্ড ক্লাস গাড়ি ভাড়া করে আনতে বললাম। একবার ভাবলাম পুলিশের বেশেই চন্দননগরে যাই, কিন্তু পরক্ষণে আমার মতের পরিবর্তন হলো। ছদ্মবেশেই যাওয়া ঠিক করলাম। সেই অনুসারে একজন ভদ্রলোকের বেশ ধরে গাড়িতে চড়লাম এবং গাড়ি ছাড়ার 10 মিনিট আগে হাওড়া স্টেশনে গিয়ে উপস্থিত হলাম। একখানা সেকেন্ড ক্লাসের টিকিট কিনে যথাস্থানে গিয়ে বসে পড়লাম। গাড়ি হাওড়া স্টেশন ত্যাগ করে অতি দ্রুত বেগে এগিয়ে যেতে লাগলো এবং একে একে ছোট ছোট 7-8টি স্টেশন ছেড়ে একেবারে শ্রীরামপুরে গিয়ে থামল। সন্ধ্যার সময় গাড়িটা চন্দননগর স্টেশনে এসে উপস্থিত হলো। স্টেশনে নেমে একজন রেলওয়ে কুলিকে হাটখোলার কথা জিজ্ঞাসা করলাম। পরে তারই নির্দিষ্ট পথে যাওয়ার জন্য মনস্থ করলাম। স্টেশন থেকে বার হচ্ছি, এমন সময় একজন যুবক আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, মশাই কি হাটখোলায় যাবেন? হঠাৎ এক অপরিচিত যুবকের মুখে এই প্রশ্ন শুনে আমি বিস্মিত হলাম। পরে জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে এসে কথা জানতে পারলেন? ঈষৎ হেসে যুবক বলল, আসলে আপনি যখন সেই কুলিকে জিজ্ঞাসা করছিলেন, আমি তখন সেখানে দাঁড়িয়েছিলাম। আপনি তাকে হাটখোলার কথা জিজ্ঞাসা করছিলেন, সেই জন্যেই আমার অনুমান আপনি সেখানেই যাবেন। যুবকের কথায় আমি আন্তরিক লজ্জিত হলাম। আমি যখন হাটখোলার কথা জিজ্ঞাসা করেছিলাম, তখন আমার কথাগুলো একটু উঁচু গলাতেই উচ্চারিত হয়েছিল। সুতরাং সে কথা যে কাছের লোকেরা শুনতে পাবে, এতে আর আশ্চর্য কি? এইরকম চিন্তা করে আমি যুবককে বললাম, হ্যাঁ মশাই, আমি হাটখোলাই যাব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অত দূরে নয়, পালপাড়া। আচ্ছা, সেখান থেকে হাটখোলা কতদূর? তা প্রায় আধা ক্রোশ তো হবেই। আচ্ছা, আর এখান থেকে? তা 1.5 ক্রোশ। আমি চমকে গেলাম। ভেবেছিলাম হাটখোলা কাছাকাছিই হবে, কিন্তু 1.5 ক্রোশ পথ শুনে বড়ই চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম, এতটা পথ পায়ে হেঁটে যাওয়ার তো বড় সহজ কথা নয়। যুবককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, স্টেশনে গাড়ি নেই কেন বলুন তো? এখানে কি ভাড়ার গাড়ি টাড়ি পাওয়া যায় না? যুবক বলল, কেন পাওয়া যাবে না? আজ বোধহয় কোনো কারণে এখানকার গাড়িগুলো ভাড়া হয়ে গেছে, তাই স্টেশনে গাড়ি দেখা যাচ্ছে না। কিন্তু আপনার যদি খুব প্রয়োজন হয়, কাছেই আস্তাবল আছে, সেখানে অন্তত 2-3খানা গাড়ি পেয়েই যাবেন। তবে ভাড়া বোধহয় কিছু বেশি নেবে। সে আর কি করব,
রাতে শেষে কোথায় যেতে কোথায় গিয়ে পড়ব। আপনি যদি একটা গাড়ি ভাড়া করে দেন তাহলে বড় উপকৃত হই। আর আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনিও অনায়াসে তাতে যেতে পারেন। আপত্তির কিছুই নেই, আপনি এই দোকানে বসুন, আমি শিগগিরই একটা গাড়ি ভাড়া করে আনছি। এই বলে যুবক পাশে একটি দোকান দেখিয়ে সেখান থেকে চলে গেল, আর আমিও সেই নির্দিষ্ট দোকানে গিয়ে বসে পড়লাম। সন্ধ্যা উতরে গেছে, সাঁঝের আধার সমস্ত পৃথিবীকে গ্রাস করেছে। একে কৃষ্ণপক্ষ, তার উপরে আকাশ একেবারে মেঘে ঢাকা, অন্ধকারও দ্বিগুণ হয়ে গিয়েছে। শহরে যেমন গ্যাসের আলো থাকে, চন্দননগরে সেসবের বালাই নেই। মাঝে মধ্যে এক একটা কেরোসিনের আলো মিটমিট করে জ্বলছে। তাদের সেই ক্ষীণ আলোয় পল্লীগ্রামের পথ দিয়ে কলকাতাবাসীর যাতায়াত করা যে কি কষ্টকর তা ভুক্তভোগী মাত্রে অনুভব করতে পারি। অনেকদিন আগে আমি আরেকবার চন্দননগরে গিয়েছিলাম, কিন্তু সে রাতে নয়। রাতে সেই অপরিচিত জায়গায় কোথায় বাস করব তা হঠাৎ ঠিক করতে পারলাম না। যে যুবক আমার জন্য গাড়ি আনতে গিয়েছিল তিনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করছেন তাতে তাকে সজ্জন বলেই বোধ হয়, নয়তো পরের জন্য তিনি সেই রাতে অত কষ্টই বা করতে যাবেন কেন। সে যা হোক, এই দোকানে বসে আমি নানা রকম চিন্তা করছি, এমন সময় একটা গাড়ি নিয়ে সেই যুবক আবার ফিরে এলেন। আমি তখনই দোকানদারের কাছে বিদায় নিয়ে গাড়ির ওপরে বসে পড়লাম। যুবক গাড়িতেই ছিলেন, আমাকে উঠতে দেখে নেমে গেলেন। আমি বাধা দিয়ে তাকে সেই গাড়িতেই যেতে অনুরোধ করলাম। তিনি অনেকবার আমার কথা কাটালেন বটে, কিন্তু আমার কথা আর শেষটা ফেলতে পারলেন না। কোচম্যান হাটখোলার দিকে গাড়ি চালিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার নাম কি? মানে যিনি এই বিপদে আমার এত সাহায্য করলেন তার নাম না জানতে পারলে তো মনে বড় দুঃখ হবে। ঈষৎ হেসে যুবক বললেন, আমার নাম পীতাম্বর চক্রবর্তী। আচ্ছা, পালপাড়াতেই আপনার বাড়ি? আগে হ্যাঁ, পুরুষানুক্রমে আমরা এখানেই বাস করছি। আপনার পিতামাতা? আগে না, তারা বহুদিন হলো স্বর্গে গিয়েছেন। ও, তবে আপনি এখন অভিভাবক? আগে না, আমার বড় ভাই আছেন। একই সংসারে থাকেন বুঝি? একটু হেসে যুবক উত্তর করল, আগে হ্যাঁ, এখনো ভাই ভাই ঠাই ঠাই হয়নি। শহরে যেমন ইচ্ছা করলেই লোকে আলাদা হয়ে যায়, পল্লীগ্রামে সেরকম হয় না। এখানকার লোকজনের মধ্যে এখনো কিছুটা চক্ষু লজ্জা আছে। তবে আপনারা দুই ভাই? আগে হ্যাঁ। আপনার সন্তান সন্ততি? হ্যাঁ, একটি ছেলে এবং একটি মেয়ে। আর আপনার বড় ভাইয়ের? আগে তিনি নিঃসন্তান। আমি হাসতে হাসতে বললাম, সেই জন্যেই আপনারা এখনো এক সংসারে আছেন। যদি কখনো আপনার বড় ভাইয়ের পুত্র সন্তান জন্মায় তখন আমার কথার মানে বুঝতে পারবেন। যুবকও হেসে বললেন, তার আর সে আশা নেই, তিনি বিপত্নিক। যদি আবার বিয়ে করেন? তার সে বয়সও নেই। আচ্ছা, তার বয়স কত? তা প্রায় বছর 50 হবে। আমি হেসে বললাম, এত বেশি বয়সও হয়নি। ব্রাহ্মণ সন্তান মুমূর্ষু অবস্থাতেও বিয়ে করেন শুনতে পাই। আপনার দাদা এখন এরকম বলছেন বটে, কিন্তু ভবিষ্যতে তার মতিগতি কি হবে কে জানে। আগে তিনি আমারই পুত্রকে তার পোষ্যপুত্র রূপে গ্রহণ করেছেন। সে কি, পোষ্যপুত্রের কি প্রয়োজন? আপনার পুত্রই তো আপনাদের দুই ভাইয়ের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। আগে কারণ আছে, দাদার স্ত্রী তার পৈতৃক বিষয়ে উত্তরাধিকারী হয়েছিলেন। সম্পত্তি নিতান্ত সামান্য নয়, তা প্রায় 20,000 টাকা হবে। তিনি যখন ওই সম্পত্তি গ্রহণ করেন তখনই আমার পুত্রকে পোষ্যপুত্র নিয়েছিলেন এবং তারই নামে সেই সমস্ত বিষয় উইল করে দিয়েছেন। এইরকম কথাবার্তায় গাড়িটা পালপাড়ায় এসে উপস্থিত হলো। কোচম্যান ওপর থেকে বলল, বাবু, পালপাড়ায় কার বাড়িতে যাব? আমি যুবকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আর আমার জন্য কষ্ট করেন কেন? তবে কোচম্যানকে ভালো করে বুঝিয়ে দিন যেন ভবিষ্যতে কোনো রকম গন্ডগোল না করে। আমার কথা শুনে যুবক কি চিন্তা করলেন, তারপরে বললেন,
আপনাকে একাই বা কেমন করে ছেড়ে দিই? আপনার সঙ্গে আলাপ করে বড় ভালো লেগেছে। যেখানে আপনি যাচ্ছেন তা কি আপনার পরিচিত? মানে আপনি কি আগে কখনো সেখানে গিয়েছেন? যুবকের প্রশ্নে হঠাৎ আমার মুখ দিয়ে প্রায় সত্যি কথা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আমি বললাম, "আ- আগে না।" আচ্ছা, না মানে যদি বিশেষ প্রয়োজন না থাকে তাহলে আজ রাতে আমাদের বাড়িতেই আসুন না। ব্রাহ্মণের বাড়িতে এক রাত বাস করলে কোনো ক্ষতি হবে না বোধহয়। এই দেখুন, কথায় কথায় আপনার নাম পর্যন্ত জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আমি নাম বললাম, কিন্তু আসল নাম গোপন করলাম। শুধু পদবীর পরিবর্তনটা করলাম না। আমার কথা শুনে যুবক সাগ্রহে বললেন, তবে আর কি, ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতি। আপনি যখন ব্রাহ্মণ তখন আর আমাদের বাড়িতে যেতে আপত্তি কি? আমি একটু হেসে বললাম, আপত্তি কিছু নেই, তবে কাজটা কিছু জরুরি। আজ আমায় সেখানেই যেতে হবে। কিছুক্ষণ চিন্তার পর যুবক বললেন, বেশ কথা, কিন্তু আজ তো আর আপনি বাড়ি ফিরতে পারবেন না। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা। ও, তবে তো এ রাতে কলকাতা ফেরার আশা সম্পূর্ণই অসম্ভব। এখন রাত প্রায় 8টা। হাটখোলা গিয়ে কাজ শেষ করে স্টেশনে ফিরতে আপনার অন্তত 10টা বেজে যাবে। তখন তো আর গাড়ি পাবেন না। এখান থেকে রাত্রি 9:30টার সময় কলকাতায় শেষ ট্রেন যায়। আমিও চিন্তায় পড়ে গেলাম। সেই রাতে কেমন করে একা একা সেই অপরিচিত জায়গায় বাস করব, তাই ভাবতে লাগলাম। পরে যুবকের বাড়িতেই সে রাত বাস করা স্থির করলাম। তাকে বললাম, যদি আর ট্রেন না থাকে তাহলে অগত্যা আমাকে এখানেই থাকতে হবে। এই অপরিচিত জায়গায় আপনি আমার যেরকম উপকার করেছেন, তাতে আপনার অনুরোধ রক্ষা না করাটাই নিতান্ত মূর্খের কাজ। কিন্তু যে কাজের জন্য এতদূর এসেছি, আগে তা শেষ না করে আপনার বাড়িতে তো যেতে পারবো না মশাই। আমার কথায় যুবক অত্যন্ত আনন্দিত হলেন। তিনি আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলেন, তা হাটখোলায় কার বাড়িতে যাবেন? যুবকের কথা এবং কাজে আমি এতটাই সন্তুষ্ট হয়েছিলাম যে তার কাছে সে কথা গোপন করতেও ইচ্ছা হলো না। আমি বললাম, হাটখোলায় নরেন্দ্রনাথ বাবুর বাড়িতে যাব। আপনার সঙ্গে তার আলাপ আছে? কিছুক্ষণ চিন্তা করে যুবক উত্তর দিলেন, আগে না, চিনতে পারছি না। আমাদের বাড়ি থেকে হাটখোলা অনেকটা দূর। হাটখোলার সকল লোকের সঙ্গে আমাদের আলাপ থাকা এক প্রকার অসম্ভব। তবে আমিও আপনার সঙ্গে যাই। দুজনে মিলে গেলে শীঘ্রই তার খোঁজ পাবো আশা করি। আমি ভীষণ আনন্দ পেলাম এবং ক্রমাগত এবং হাটখোলার দিকে যেতে লাগলাম। কোচম্যান ওপর থেকে বলল, বাবু, বড় দুর্যোগ। আপনাদের ছাতাটা একবার দিন না, ঝড় উঠেছে, এখনই বৃষ্টি আসবে। দুজনেরই কাছে ছাতা ছিল। আমি আমার ছাতাটা কোচম্যানকে দিলাম এবং সঙ্গে সঙ্গে একবার আকাশের দিকে চোখ ফেললাম। দেখলাম একটা ভয়ানক কালো মেঘ সমস্ত আকাশ একেবারে ছেয়ে ফেলেছে। একটিও তারা দেখা যাচ্ছে না। এতক্ষণ প্রকৃতি নিস্তব্ধ ছিল, গাছের পাতাটি পর্যন্ত নড়েনি। হঠাৎ দূর থেকে এক প্রকার শোঁ শোঁ শব্দ উঠল। দেখতে দেখতে পথের সমস্ত ধুলো একেবারে মেঘের মতো উঠতে লাগলো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে সঙ্গে ভয়ানক গর্জনও হতে লাগলো। মর্মর শব্দে বড় বড় গাছের ডালপালাগুলো ভাঙতে লাগলো। প্রকাণ্ড প্রকাণ্ড সব মহিরুহ সম গাছগুলো দুলতে দুলতে মাটিতে পড়তে লাগলো। ক্রমে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তে লাগলো। কোচম্যান সেই ঝড়ের সময় অত্যন্ত কষ্টে সে গাড়ি চালাচ্ছিল। কিন্তু যখন বৃষ্টির প্রকোপ বেড়ে গেল, তখন সে একটা প্রকাণ্ড আম গাছের তলায় আশ্রয় নিল। সৌভাগ্যক্রমে গাড়িতে যে 2টো লণ্ঠন ছিল তারা তখনও নিভে যায়নি। একটা গাড়ির বাইরেই রইল, অন্যটা গাড়ির ভিতরে নিলাম। চারিদিক ভয়ানক অন্ধকার, আর সেই মুষলধারে বৃষ্টির মধ্যে আমরা 3টি মানুষ এক নিবিড় আম গাছের তলায় আশ্রয় নিয়ে কত কী ভাবতে লাগলাম। ক্রমে একসময় ঝড় থেমে গেল এবং প্রকৃতিও তার রুদ্রমূর্তি পরিত্যাগ করল। কোচম্যান
আবার সে গাড়ি চালাতে শুরু করলো। জিজ্ঞাসা করে জানলাম এখান থেকে হাটখোলা যেতে হলে আরও 1 কোয়ার্টার সময় লাগবে। পল্লীগ্রামের পথ, সেইমাত্র মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। পথে আলোর অভাব ইত্যাদি নানা কারণে আরও বেশি সময় লাগার সম্ভাবনা দেখে আমার সঙ্গী সেই যুবক অত্যন্ত বিনীত স্বরে জিজ্ঞাসা করলেন, মহাশয়, রাত তো অনেক হলো, তার উপর এই দুর্যোগ, কেন এত কষ্ট করবেন? যখন আজ আপনাকে এখানে থাকতেই হলো, কাল সকালেই না হয় সেখানে গিয়ে সেই বাবুর সঙ্গে দেখা করবেন। যুবকের কথায় যুক্তিসঙ্গত বলে বোধ হলো। এতক্ষণ সেই ঝড় বৃষ্টি সহ্য করে মনে মনে বড়ই বিরক্ত হয়েছিলাম। ভাবছিলাম কি কুক্ষণই না সেদিন কলকাতা ছেড়েছি, কিন্তু স্বয়ং সে কথা বলতে লজ্জাবোধ করছিলাম। এখন যুবকের কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, এখান থেকে আপনার বাড়ি কত দূর? তা প্রায় আধা ক্রোশ তো হবেই, কিন্তু যখন এত দূর এসেছি তখন আর আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে না। কাছেই আমার এক বন্ধুর বাড়ি আছে, তিনি বেশ অবস্থাপন্ন এবং দেবদ্বীজেও তার বেশ ভক্তি আছে। যদি আপনার অমত না হয়, আজ রাতে আমরা সেখানেই বাস করি। এখান থেকে কত দূর? এই বাগানের পরের বাগানেই তার প্রকাণ্ড অট্টালিকা। তিনি সেখানে একাই বাস করেন। সস্ত্রীক? আগে হ্যাঁ। আপনিও কি আজ রাতে সেখানে থাকবেন? সে আপনার ইচ্ছা। যদি আপনি এখানে একা থাকতে ইচ্ছা না করেন, তাহলে আমাকেও থাকতে হবে। কিন্তু আপনার বাড়িতে কি মনে করবেন? তারা আপনার জন্য তো বড়ই চিন্তিত হবেন। আগে না, আমি একজন ভৃত্যকে বাড়ি পাঠিয়ে দেব, তার মুখে সব কথাই তারা জানতে পারবে। যুবকের সেই কথায় আমি রাজি হলাম। তখন সেই যুবকের পরামর্শ মতো কচুয়ানের ভাড়া মিটিয়ে দিয়ে তাকে বিদায় দিলাম। পরে আমরা দুজন আস্তে আস্তে সে অন্ধকারময় পথে পরবর্তী বাগানের দিকে যেতে শুরু করলাম এবং কিছু পরেই এক প্রকাণ্ড বাগানের ফটকে প্রবেশ করলাম। ফটকের দুপাশে দুটি ছোট ছোট ঘর ছিল, সম্ভবত দুটো দারোয়ানের ঘর। আমরা উভয়ই সেই বাগানে প্রবেশ করা মাত্রই একজন জিজ্ঞাসা করল, কোথায় যান বাবু? কাউকে খুঁজছেন? আমার সেই সঙ্গী যুবক যেন বিরক্তির সঙ্গে বলে উঠলেন, সারদাবাবু বাড়িতে আছেন? আমাকে কি চিনতে পারোনি রামসদয়? যে লোক প্রশ্ন করেছিল, যুবক তাকে রামসদয় বলে সম্বোধন করলেন। যুবকের কথায় সে অত্যন্ত লজ্জা পেল। অতি বিনীতভাবে বলল, কেউ? পীতাম্বর বাবু, এই দুর্যোগে আপনি এখানে? আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করবেন। যুবক সে কথায় কান্না দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বাবু কোথায়? আজ্ঞা, তিনি উপরেই আছেন। এতক্ষণ নিচে ছিলেন, ভয়ানক ঝড় বৃষ্টি তো উপরে গিয়েছেন। একবার তাকে ডেকে দাও আর নিচের ওই বৈঠকখানার দরজাটা খুলে দাও। আপনি উপরে যান না। আপনি তো উপরে যান, আজ কেন ও কথা বলছেন? আমি একা হলে তোমায় কষ্ট দিতাম না। আমার সঙ্গে একজন বাবু আছেন, দেখছো না? রামসদয় তখনই যুবকের আদেশ পালন করল। কিছুক্ষণ পরেই একজন সম্ভ্রান্ত যুবক নিজের হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাদের কাছে এলো এবং আমার সঙ্গীকে দেখে শশব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, আরে কি হ্যাঁ পীতাম্বর, এই দুর্যোগে এখানে কেন? যুবক সমস্ত কথাই ব্যক্ত করলেন। পরে বললেন, এই বাবুকে আজ রাতের মতো তোমার বাড়িতে আশ্রয় দিতে হবে। আমাদের বাড়িতেই একে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেও তো এখান থেকে অনেক দূর। এই দুর্যোগে রাতের বেলা আর এই পাড়াগায়ের পথ দিয়ে এতটা পথ নিয়ে যাওয়া বড় সোজা কথা নয়। সেই জন্যেই অগত্যা তোমার আশ্রয় এসে উপস্থিত হয়েছি। তিনি বললেন, তা তুমিও কেন আজ এখানে থাকো না? আমি একজন চাকর তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। যুবক রাজি হলেন। তিনি হাসতে হাসতে বললেন, বাবুরও সেই রকমই ইচ্ছা। তিনি সাগ্রহে বললেন, আমার পরম সৌভাগ্য যে আজ রাতে তোমাদের মতো দুজন ব্রাহ্মণ আমার গৃহে অতিথি। এসো এসো এসো। এই বলে তিনি তখনই নিচের বৈঠকখানার দরজা খুলে আমাদেরকে বসতে অনুরোধ করলেন। আমরাও তার কথা মতোই কাজ করলাম। তখন তিনি আমাদের খাবার দাবারের বন্দোবস্ত করার জন্য উপরে গেলেন। কিছুক্ষণ বসার পরে আমি সেই যুবককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা
এই বাবুর কোনো ছেলে মেয়ে নেই? আগে হ্যাঁ, আছে বই কি, যুবক উত্তর দিল। 2টি মেয়ে এবং 1টি ছেলে। মেয়ে দুটির বিয়ে হয়ে গিয়েছে, দুজনেই এখন শ্বশুর বাড়ি। পুত্রের বয়স 5 বছরের বেশি নয়, সে হয়তো এখন ঘুমিয়ে পড়েছে। এই বাবুরই নাম সারদাচরণ? আগে হ্যাঁ। ব্রাহ্মণ সন্তান? আগে হ্যাঁ, কিন্তু তবুও দেবদ্বিজে বিশেষ ভক্তি। বিশেষ বয়োজ্যেষ্ঠ এবং গুণী লোকের সম্মান রক্ষা করতে তিনি একেবারে মুক্তহস্ত। বাড়িতে কি বাবুর স্ত্রী ছাড়া আর কোনো মহিলা নেই? এক দূর সম্পর্কীয় বিধবা বোন, বলতে গেলে তিনি এই সংসারের গৃহিণী। তার বিনা অনুমতিতে কেউ কোনো কাজ করতে সাহস করেন না। এই রকম কথোপকথন চলছে, এমন সময় সারদাচরণ সেখানে এলেন এবং কিছুক্ষণ অন্যান্য কথাবার্তার পর আমার দিকে তাকিয়ে বললেন, আপনার মতো লোকের উপযুক্ত খাবার দাবার সংগ্রহ করা আমার ক্ষমতার বাইরে। আজ আপনার একটু কষ্ট হবে দেখছি। আমি হেসে বললাম, আরে অমন কথা বলবেন না। আমার এই সঙ্গীর মুখে যা শুনলাম তাতে তো আপনাকে পরম সৌভাগ্যবান বলেই মনে হয়। আপনি যদি আমার মতো গরিবকে খাবার না দিতে পারেন তবে আর পারবে কে? আমার সামান্য শাক ভাত হলেই চলে যাবে। সারদাচরণ হাসতে হাসতে বললেন, খাবারের জন্য ভাবি না, কিন্তু আজ আপনার শোবার একটু কষ্ট হবে মশাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? এই বৈঠকখানায় তো স্বচ্ছন্দে আমরা শুয়ে রাত কাটিয়ে দিতে পারি। আপনার কোনো চিন্তা নেই, যেমন করেই হোক আপনার আশ্রয় যখন এসে পড়েছি তখন আর কোনো কষ্ট হবে না। সারদাবাবু বললেন, আপনি অতি সজ্জন, তাই ও কথা বলছেন, কিন্তু আপনাকে এই বৈঠকখানায় কেমন করে শুতে বলি বলুন তো? ওপরে 2-3টে ঘর আছে, তারই একটাই আপনি শোবেনক্ষণ। তবে ঘরগুলো তো রোজ ব্যবহার হয় না, তাই কিছুটা অপরিষ্কার। বাধা দিয়ে আমি বললাম, সেজন্য আপনার কোনো চিন্তা নেই, আপনি ব্যস্ত হবেন না, আমাকে বন্ধু মনে করবেন। বাস্তবে কি আজ এই ভয়ানক বিপদে আপনার সাহায্য পেয়ে আপনাকেই তো পরম বন্ধু বলে মনে করছি। সারদাবাবু হাসলেন, কোনো উত্তর দিলেন না। তখন অন্যান্য কথা আরম্ভ হলো। কথায় কথায় জানতে পারলাম সারদাচরণের ছেলেটি শরীর খারাপ। কিছুক্ষণ পরে সারদাচরণ বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং কিছু পরেই ফিরে এসে বললেন, খাবার দাবার প্রস্তুত। আমরা দুজনেই সারদাবাবুর সঙ্গে ওপরে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠে সামনেই একটি মাঝারি আকৃতির দালান দেখতে পেলাম। তারই মাঝখানে আরেকটি হ্যারিকেন ল্যাম্প জ্বলছিল। তার সামনে 3খানা থালায় নানা রকম খাবার দাবার সাজানো রয়েছে। সারদাবাবু আগে আমাকে, পরে পীতাম্বরকে এক একটা আসনে বসতে অনুরোধ করলেন এবং অবশিষ্ট আসনটিতে নিজে বসলেন। কলকাতার বনেদি বড়লোকেরা সচরাচর রাত্রে যেরকম খাবার খেয়ে থাকেন, সারদাবাবু আমাদের জন্য সেই সব খাবারের আয়োজন করেছিলেন। আমি বাস্তবে কি ক্ষুধার্ত ছিলাম। অত্যন্ত আনন্দ সহকারে সেগুলো সদ্ব্যবহার করলাম। খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার নিচে এলাম। সারদাচরণও আমাদের সঙ্গে এলেন। কিছুক্ষণ গল্পগুজবের পর রাত অধিক হওয়ায় আমরা সকলেই উঠে পড়লাম। সারদাচরণ আমাকে শোবার ঘরে নিয়ে গেলেন। পীতাম্বরও সেই ঘরে শোবে বলে আমাদের আগে আগে যেতে লাগলো। সারদাচরণ যে ঘরে আমাকে নিয়ে গেলেন সেই ঘরটা বেশ বড়, দৈর্ঘ্য এবং প্রস্থে 15 কিংবা 16 হাতের কম নয়। ঘরের মধ্যে 2টো খাটের ওপরে 2টো বিছানা ছিল। একটি টেবিলের ওপরে একটি লণ্ঠন থেকে মিটমিট করে আলো জ্বলছিল। সেই সামান্য আলোয় ঘরটা প্রায় অন্ধকারময় বললেও অত্যুক্তি হয় না। সারদাচরণ আমাদেরকে সেই বিছানা দেখিয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। যাবার সময় বলে গেলেন যেমন শোবার আগে আমরা আলো নিভিয়ে দিই। পীতাম্বরের অবস্থা দেখে মনে হলো তিনি অত্যন্ত ক্লান্ত হয়েছেন। আমি তাকে আগে শুতে অনুরোধ করলাম। তিনি তখনই খাটের ওপরে গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আমিও আলো নিভিয়ে দিয়ে অন্য খাটের কাছে গেলাম। আমরা যাওয়ার আগেই খাট দুটোর ওপরে বিছানা পাতা হয়েছিল। প্রত্যেক বিছানার ওপর একটি করে মশারিও ফেলা ছিল। মশারির দরজা খুলে আমি যখন বিছানায় শুতে গেলাম, হঠাৎ আমার মাথাটা যেন প্রচণ্ড ঘুরে গেল। আমি হঠাৎ যেন এক অন্ধকার কুয়োর মধ্যে পড়ে গেলাম এবং
নিমেষের মধ্যে অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ যে এই অবস্থায় পড়েছিলাম বলতে পারি না, কিন্তু কিন্তু যখন আমার জ্ঞান এলো তখন বুঝতে পারলাম আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। মুখ এবং কপালে হাত দিয়ে দেখি সেখান থেকে রক্ত ঝরছে। কিছুক্ষণ সেভাবে পড়ে থেকে ভাবলাম, কেন এমন হলো আমার সাথে? কে এই পীতাম্বর? কেনই বা স্টেশন থেকে সে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে? আগে আগে তার কথাবার্তা শুনে অত্যন্ত পরোপকারী বলে মনে হয়েছিল, কিন্তু কিন্তু এখন তাকে একজন ভয়ানক বিশ্বাসঘাতক দস্যু বলে মনে হলো। আর আর এই শারদাচরণই বাকি, এদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো প্রকার ষড়যন্ত্র আছে। না হলে দুটো বিছানার মধ্যে পীতাম্বর যে বিছানায় শুয়েছে সেটার তো কোনো রকম গোলযোগ ছিল না। সে তো আমার সামনে গিয়ে সেটাতে শুয়ে পড়ল, আর আর আমি বা পুড়ে গেলাম কেন? বিছানাটা এমন ভাবে পাতা হয়েছিল যে আমি শোয়া মাত্রই একেবারে সেই অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাব। কথায় বলে, ইচ্ছে থাকলে পথ পাওয়া যায়। কথাটা মিথ্যে নয়। অনেক চেষ্টার পর আমি দেখলাম সামনে একটা অতি সরু একটা পথ। দাঁড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আরো কিছুক্ষণ সেখানে পড়ে রইলাম। পরে অনেক কষ্টে বসে বসে সেই পথ দিয়ে গেলাম। প্রত্যেকটি পদক্ষেপে আমার পা কাদায় একেবারে মাখামাখি হতে লাগলো। পচা দুর্গন্ধ চারিদিকে একেবারে একেবারে বেষ্টন করে আছে। আমার আমার বমি হবার উপক্রম হলো, কিন্তু আমি কিছুতেই পেছিয়ে যেতে উদ্যত হলাম না। অল্প অল্প করে কিছু দূর এগোনোর পর হঠাৎ ঠান্ডা বাতাস আমার দেহ স্পর্শ করল। এতক্ষণ সেই দুর্গন্ধ এবং একরকম উত্তপ্ত বায়ুর মধ্যেই ছিলাম। ঠান্ডা বাতাস সেবনে মনে বেশ ফুর্তি হলো। আমি উৎসাহ পেয়ে আরো এগিয়ে যেতে লাগলাম। এইভাবে আরো কিছুটা দূর যাওয়ার পরে একটা ভাঙা দরজা আমার চোখে পড়ল। দেশলাইটা জ্বালিয়ে একটি কাঠির সাহায্যে আমি সেই দরজার কাছে উপস্থিত হলাম। দেখলাম একটা প্রকাণ্ড নারকেল গাছ ভেঙে সেই দরজার উপরে পড়েছে। সম্ভবত সেই নারকেল গাছটির পতনের জন্যই দরজাটা ভেঙে গিয়েছে। আমি নিমেষের মধ্যে সেখান থেকে বেরিয়ে গেলাম। দেখলাম আমি একটা বাগানের ভিতর এসে পড়েছি। কার এই বাগানটি? যে বাগানে আমার এই দুর্দশা হয়েছিল সেখান থেকেই বা কত দূরে এসে পড়লাম? আর রাতই বা কত? কোথায় গেলে অবশিষ্ট রাতটা নির্বিবাদে আমি কাটাতে পারবো? এই সকল প্রশ্ন তখন আমার মনের মধ্যে জাগতে লাগলো। আমি আর আলো জ্বালতে সাহস করলাম না। কোনো রকমে সেই বাগান থেকে বেরিয়ে গিয়ে একটা সরকারি পথে উপস্থিত হলাম এবং সেই পথ দিয়ে ক্রমাগত পূর্বমুখে যেতে লাগলাম। প্রায় আধ ঘন্টা এইভাবে যাওয়ার পরে আমি গঙ্গার ধারে গিয়ে উপস্থিত হলাম। কাছেই স্নানের একটি ঘাট। আমি সেই ঘাটের একটি নির্জন জায়গায় গিয়ে বসলাম আর কত কি চিন্তা করতে লাগলাম। কোনো কাজ দেখে তার ফল অনুমান করা যায় না। এই যে কিছুক্ষণ আগে ভয়ানক ঝড় এবং বৃষ্টিতে না জানি কত কষ্ট ভোগ করলাম এবং মনে মনে ঈশ্বরকে কত কত গালি দিয়েছিলাম, তার ভিতর মঙ্গলময় যে আমার উদ্ধারের উপায় করে রেখেছিলেন তা কি তখন জানতে পেরেছিলাম? তখন কি আর জানতাম
যে সেই ঝড়ে এই নারকেল গাছটি পড়ে যাবে এবং সেই পড়ে যাবার জন্য সে সুড়ঙ্গর দরজা ভেঙে যাবে? কখনো না। তাই বলছি, মঙ্গলময়ের কাজ সমস্তই মানব জাতির মঙ্গলের জন্য। আমরা সামান্য প্রাণী, তার কাজের গতিবিধি আমরা কি বা বুঝব? দেখতে দেখতে ভোর হলো। ভোরের আলো ওঠা মাত্রই আমি আমার নিজের মুখ দেখতে পেলাম। জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। গঙ্গার জলে মুখ ভালো করে ধুলাম এবং জামা কাপড় ভালো করে পরিধান করে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরেই এক বৃদ্ধ ব্রাহ্মণ একটি নামাবলী গায়ে দিয়ে হরিনাম করতে করতে ঘাটে এলেন। বৃদ্ধ হলেও ব্রাহ্মণের বেশ ক্ষমতা ছিল। তার শরীর বেশ দৃঢ় এবং সবল বলেই মনে হলো। ঘাটে এসে ব্রাহ্মণ আমার দিকে দৃষ্টিপাত করলেন এবং অপরিচিত দেখে অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মহাশয়ের বাড়ি কোথায়? এত ভোরে স্নান করতে এসেছেন বুঝি? ব্রাহ্মণের মিষ্টি কথায় আমি তার কাছে গেলাম এবং অত্যন্ত বিনীতভাবে বললাম, আমি এখানে স্নান করতে আসিনি। আমার বাড়িও চন্দননগরে নয়। নরেন্দ্রনাথ মুখ্য নামে একজন লোকের সঙ্গে দেখা করার জন্য আমি কলকাতা থেকে এখানে এসেছি, কিন্তু অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাচ্ছি না। আমার কথায় ব্রাহ্মণ আরও অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে নরেন? হাটখোলা নরেন বাবু নাকি? আমি অত্যন্ত ব্যস্ত হয়ে বৃদ্ধের কথায় সায় দিলাম। বললাম, আপনি ঠিকই অনুমান করেছেন। যদি তিনি আপনার পরিচিত হন তাহলে দয়া করে আমাকে তার বাড়ি দেখিয়ে দিলে খুব উপকৃত হব। ব্রাহ্মণ হেসে বললেন, সে কি কথা, আমার স্নান শেষ হলে যখন বাড়ি যাব তখন আপনিও আমার সঙ্গে যাবেন। নরেনবাবুর বাড়ি আমাদের বাড়ির কাছেই। আশ্চর্য এই যে আপনি এত চেষ্টা করেও তার মতো সজ্জনের সন্ধান পেলেন না। এই বলে ব্রাহ্মণ স্নানে গেলেন আর আমিও তার অপেক্ষায় সেখানে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা গঙ্গা গর্ভে থেকে ব্রাহ্মণ ঘাটে উঠলেন। পরে সেখানে জপান্নিক প্রভৃতি সমাধান করে আমার কাছে এসে বললেন, এইবার চলুন। প্রায় আধা ক্রোশ পথ যাবার পরে এক প্রকাণ্ড দোতলা বাড়ির সামনে তিনি দণ্ডায়মান হলেন এবং আমার দিকে ফিরে বললেন, এটি নরেনবাবুর বাড়ি। ব্রাহ্মণের কথা শেষ হতে না হতেই একজন গৌরকান্তি হৃষ্টপুষ্ট প্রৌঢ় সেই অট্টালিকার দরজা খুললেন এবং সামনেই আমার সঙ্গে ব্রাহ্মণকে দেখে অতি বিনীতভাবে বললেন, আজ আবার সুপ্রভাত, নতুবা এই সকালে আপনার মতো সাধু ব্যক্তি শ্রীচরণ দেখতে পাবো? বাধা দিয়ে ব্রাহ্মণ হাসতে হাসতে বললেন, আপনার মতো মানুষের ভোরবেলা দেখা পাওয়াও কম সৌভাগ্যের ব্যাপার নয়। আচ্ছা, এখনো সকল কথা ছেড়ে দিন মশাই, এই বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এই বলে ব্রাহ্মণ চলে গেলেন। নরেন্দ্রনাথ আমার কাছে এসে অতি নম্রভাবে বললেন, মহাশয়ের নাম? আমি প্রকৃত নাম না বলে আর একটি নাম বললাম, কিন্তু পদবীর পরিবর্তন করলাম না। কোথা থেকে আসা হচ্ছে? কলকাতা। ও, তা কী জন্য? সে সকল কথা সবার সামনে বলা উচিত নয়। তবে আসুন, আমার বাড়ির ভিতরে আসুন। এই বলে আমাকে নিয়ে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং নিচের একটি ঘরে বসতে অনুরোধ করলেন। নরেনবাবুকে দেখে এবং তার সঙ্গে কথাবার্তা বলে তাকে অত্যন্ত সজ্জন বলেই মনে হয়। তিনি যে এই ভয়ানক হত্যাকাণ্ডে যোগদান করবেন তা আমার বিশ্বাস হলো না, কিন্তু একবার ঠকে তার মতো দেবচরিত্রের ওপরেও সন্দেহ জন্মালো। একটু হেসে বললাম, আপনার একটি পাখা আমার হাতে এসেছে, তাতে আপনার নামধাম লেখা আছে। এই লেখা দেখে আমি এখানে এসে আপনার সন্ধান পেয়েছি। নরেন্দ্রনাথ অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমার পাখা? আমার এক প্রজা আমায় দুখানা করে তাল পাতার পাখা দিয়ে থাকে। আমি প্রতিবারই তার ওপর নিজের নাম লিখে থাকি,
কিন্তু আমার পাখা তো আমাদের বাড়িতেই আছে। আমি বললাম, আপনি অনুগ্রহ করে একবার দেখে আসুন আপনার পাখা ঘরে আছে কিনা। নরেন্দ্রনাথ তখনই বাড়ির ভিতরে গেলেন এবং কিছু পরেই ফিরে এসে বললেন, না মশাই, দুখানা পাখার মধ্যে একটা রয়েছে, অপরটি আমার স্ত্রী তার এক দূরসম্পর্কের বোনকে দিয়েছেন। সম্ভবত সেই পাখাটি আপনি দেখে থাকবেন। আমি জিজ্ঞাসা করলাম, তার বাড়ি কোথায়? চন্দননগরে। এখান থেকে কত দূর? তা বেশি দূর নয়, এক ক্রোশ তো হবেই। তার স্বামীর নাম কেশবচন্দ্র শর্মা, তার সঙ্গে এখন দেখা হতে পারে? সে কথা তো ঠিক বলতে পারি না, একবার আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে আসি। এই বলে তিনি ভিতরে গেলেন। ফিরে এসে বললেন, না মশাই, তার সঙ্গে আর এখানে দেখা হওয়া অসম্ভব। তিনি পরশু রাতের ট্রেনে কলকাতায় গেছেন। সস্ত্রীক গেছেন? আগে হ্যাঁ, তবেই হয়েছে। তার স্ত্রী আর এ জগতে নেই। আমার কথায় বাধা দিয়ে নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, সে কি? কি ভয়ঙ্কর কথা বলছেন আপনি? বাড়িতে জানতে পারলে তো তুমুল কাণ্ড হবে। নরেনবাবুকে আর কোনো কথা গোপন করা যুক্তিসিদ্ধ মনে করলাম না। কেবল গত রাতের কথা ছাড়া আর সব কথাই তাকে একে একে বললাম। নরেন্দ্রনাথ অত্যন্ত মনোযোগের সঙ্গে আমার সমস্ত কথা শুনলেন। পরে অত্যন্ত বিষণ্ণভাবে উত্তর দিলেন, এ সেই কেশবেরই কাজ। বিবাহ করে থেকে সে একদিনের জন্য তার স্ত্রীকে সুখী করতে পারেনি। যতদিন বিয়ে হয়নি ততদিন এক প্রকার ছিল, কিন্তু কিন্তু বিয়ের পর তার স্বভাব একেবারে পাল্টে যায়। এদিকে পাড়ার লোকেও তাকে এক ঘরে করে। একদিন শুনলাম সৌদামিনীকে লোকে উড়ের মেয়ে বলে যাচ্ছে তাই করে নিন্দা করছে। আর সেই দিন থেকেই সৌদামিনী কিংবা কেশব আর কোথাও নিমন্ত্রণ রাখতে যায় না। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, তিনি কি সত্যি উৎকলবাসীর মেয়ে নাকি? নরেন্দ্রনাথ একটু হেসে বললেন, আগে না, তার বাবা বহুদিন উড়িষ্যায় বাস করেছিলেন। এই অপরাধেই তাকে জাতিচ্যুত হতে হয়। কেশববাবু তার কোনো প্রতিবাদ করেননি? কিছু না, তিনি স্বয়ংই ওই কথা লোকের কাছে বলে বেড়াতেন। আমাকে কেশবচন্দ্রের বাড়িটা একটু দেখিয়ে দিতে পারেন? নরেন্দ্রনাথ রাজি হলেন। কিছু তো যাবার পরে নরেন্দ্রনাথ একটি ক্ষুদ্র অট্টালিকা দেখিয়ে বললেন, ওই যে কেশবচন্দ্রই দরজায় দাঁড়িয়ে আছে। আমি সেদিকে গেলাম এবং কেশবচন্দ্রকে সবলে পাকড়াও করে বললাম, কি মশাই, আমাকে চিনতে পারেন? আমার কণ্ঠস্বরে কেশব চমকে গেলেন। তিনি আমার আপাদমস্তক লক্ষ্য করলেন। পরে অতি বিমর্ষভাবে বলে উঠলেন, কি সর্বনাশ, আপনি এখনো জীবিত আছেন? আমি সে কথা গ্রাহ্য করলাম না। সামনেই এক গাছি বড় দড়ি দেখতে পেয়ে তার সাহায্যে কেশবকে ভালোভাবে বেঁধে ফেললাম। পরে জিজ্ঞাসা করলাম, এখন আপনার বন্ধু কোথায় বলুন? কেননা তিনিও আমাকে খুন করার চেষ্টা করেছিলেন। বিশেষত তার বাগানে যে মানুষ মারা কল আছে তা তো ভেঙে না ফেললে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না। দেখতে দেখতে সেখানে একেবারে লোকে লোকারণ্য হয়ে গেল। উপস্থিত সকলেই কেশবের বিরুদ্ধের লোক বলেই মনে হলো। তারা সকলেই কেশবকে নানা রকম গালিগালাজ করতে লাগলো। কেশব কোনো মতেই তার বন্ধুর কথা বললেন না, কিন্তু তা জানতে আমার বিশেষ কষ্ট হলো না। উপস্থিত লোকজনের মধ্যে একজন আমায় সাহায্য করতে রাজি হলেন। তিনি তখনই থানা থেকে কয়েকজন কনস্টেবল এনে একেবারে শারদাচরণের বাগান বাড়িতে গেলেন এবং হঠাৎ তাকে ধরে একেবারে বন্দি করে আমার কাছে নিয়ে এলেন। তখন দুই বন্দি নিয়ে আমি থানার দারোগার সঙ্গে দেখা করলাম এবং বন্দি দুজনকে আমার জিম্মায় রেখে তাকে সমস্ত ঘটনা বলে তার কাছে বিদায় নিলাম। দারোগা সাহেব অতি ভদ্রলোক। তিনি তাড়াতাড়ি এই বন্দি দুজনকে কলকাতায় পাঠাবার জন্য প্রতিশ্রুত হলেন। সময় মতো দারোগাবাবু দুজনকেই কলকাতায় আনাবার ব্যবস্থা করলেন এবং এখানকার প্রধান কর্মচারীর সঙ্গে পরামর্শ করে শারদাচরণের নামে হত্যার অভিযোগ আনলেন। পরে অনুসন্ধানে দারোগাবাবু শারদাচরণের সমস্ত লীলা প্রকাশ করে দিলেন। তার স্ত্রী পুত্র কেউই ছিল না। একজন বেশ্যা নিয়ে সে ওই বাগানে বাস করত। শারদাচরণের দলের সমস্ত লোকই ধরা পড়ে উপযুক্ত দণ্ডে দণ্ডিত হল। কেশবচন্দ্র পরিশেষে সমস্ত কথা স্বীকার করেন এবং বলেন,
লোকের গঞ্জনা এবং জাতিচ্যুত হওয়ার জন্যই গাড়ির ভিতরেই তিনি তার স্ত্রীকে হত্যা করেন এবং সবশেষে চলন্ত ট্রামের সামনে তাকে ফেলে দিয়ে গাড়ি থেকে নেমে সে ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু সেখান থেকে পালিয়ে যায় না। আমি যখন পাখা পরীক্ষা করি তিনি তা দেখতে পান এবং আমি কোন পথ অবলম্বন করি তাই লক্ষ্য করতে থাকি। পরিশেষে আমি যে ট্রেনে চন্দননগরে যাই তিনিও সেই ট্রেনে গিয়ে আমার আগে স্টেশন থেকে বের হয়ে পড়েন। পরিশেষে কৌশল করে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে আমাকে যেভাবে হত্যা করতে প্রবৃত্ত হন তা পাঠকগণ আগেই অবগত হয়েছেন। যথাসময় কেশবচন্দ্রের বিচার হয়। বিচারে তিনি চরম দণ্ডে দণ্ডিত হন। শেষ হল দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগার দপ্তর থেকে জোড়া পাপী গল্প পাঠে ছিলাম আমি ঋতুপর্ণা। গল্পটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, এবং আমার গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না।